শুরু করা যাক নাকি? যাই হোক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের থার্ড ডে প্রাইমারি রিলেটেড ওরিয়েন্টেশন মক প্রোগ্রামে। তো আজকে মূলত প্রথম যে পার্ট টু রয়েছে, আমরা প্রাইমারি রিলেটেড কিছু আলোচনা করব, যেহেতু ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ তা শুরু হয়ে গেছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট তোমাদের মাঝখান থেকেই জানতে পারলাম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, জলপাইগুড়িতে শুরু হয়ে গেছে ইতিমধ্যে। যেহেতু শুরু হয়েছে, তার মানে দু একের মধ্যেই আমাদের কোচবিহারেরও নোটিফিকেশন দিয়ে দিবে। তো যাই হোক, আজকে যে আমাদের মক ইন্টারভিউয়ের যে সেশন রয়েছে, সেখানে হচ্ছে স্টেপ অফ এ গুড ক্লাস অ্যাকর্ডিং টু লেসন প্ল্যান। আমরা গত দুদিন যে পার্টগুলোতে আলোচনা করেছি, সেটা হচ্ছে মূলত কিভাবে আমরা ইন্টারভিউতে যাব, কিভাবে আমরা ইন্টারভিউ বিভিন্ন প্রশ্নের মাঝখানে উত্তর করব, এবং কিভাবে আমরা ক্লাস ডেমনস্ট্রেশন করব। তা আজকে আমার মেন ফোকাস হচ্ছে যে একটা ক্লাস যখন ডেমনস্ট্রেট করতে যাব, আমরা কোন কোন পয়েন্টের উপরে আমরা কনসিডার করব এবং কোন কোন পয়েন্টগুলোকে আমরা মার্ক করব, যে পয়েন্টগুলোকে ইন্টারভিউ টেবিলেও মার্ক করবে। আজকে তোমাদের যে স্কোরশিটটা দেওয়া হবে, টোটাল পার্সোনালিটি টেস্ট, এখানে 5 পয়েন্ট অ্যাট্রিবিউটস রাখা হয়েছে, প্রত্যেক পয়েন্টে 1 নাম্বার করে, এবং তোমার ডেমনস্ট্রেশন যেটা রয়েছে ক্লাস ডেমনস্ট্রেশন, সেখানেও 5 নাম্বার রয়েছে, সেখানেও 5টা অ্যাট্রিবিউট রয়েছে। তোমাদেরকে স্কোরশিট দিলে তোমরা নিশ্চয়ই দেখতে পারবে। যাই হোক, সো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা জানতে হবে যে টিচিং এটা কি। কি মনে হয় সবার কাছে? যে একজন টিচার হতে গেলে অবশ্যই ওয়াইজ হতে হবে, তার মিনিমাম আইকিউ লেভেল থাকতে হবে। মুখস্থ করে কখনোই টিচিং করা যায় না। এই যে আজকে তোমাদের সামনে যেটা বলছি, না একবার ভেবেছি, না একবার মুখস্থ করেছি, না একবার দেখেছি। হ্যাঁ, অবশ্যই নলেজ গেইন করার জন্য পড়ার প্রয়োজন রয়েছে, পড়াশোনার প্রয়োজন রয়েছে, কিন্তু আফটার অল ডেলিভারি, তোমাকে টিচার হিসেবে কি করতে হবে? তোমাকে ক্লাসকে ডেলিভার করতে হবে স্টুডেন্টের সামনে। তুমি যতটুকু জানো ততটুকু উজাড় করে তাদের মতন করে তাদেরকে বোঝাতে হবে। তুমি অনেক কিছু জানো, বাট তুমি ক্লাসে দিতে পারছো না, তাহলে কিন্তু সেই জানার থেকে তুমি একজন গুড টিচার, হ্যাঁ, বা রেসপেক্টফুল টিচার কখনোই পরিণত হতে পারবে না, আমি যতটুকু ভাবি। এগুলো ব্যক্তি বিশেষে কথাগুলো ভিন্ন ভিন্ন হতে পারে, আমি আমার মত থেকে বলছি। So I think teaching is an art. Nobody can teach you. এই যে আর্টটা রয়েছে, হাউ টু টিচ, হাউ টু মেনটেন ইউর ক্লাস, এই আর্টটা তোমাকে কিন্তু কেউ শেখাতে পারবে না। পারবে কি? টিচিং ক্ষেত্রে আমরা ডিএলএড বা হাই স্কুলের ক্ষেত্রে বিএড ইত্যাদি টিচার্স ট্রেনিং ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলো আমরা অ্যাটেন্ড করি বা আমরা করেছি কোর্সগুলো। তাহলে মেইন থিম হচ্ছে এই কোর্সগুলোর ক্ষেত্রে বিষয় কি, তোমাকে টিচিংয়ের আর্টটা শেখানো, এটাই হচ্ছে মেন বিষয়। কিন্তু কিভাবে তুমি তোমার ক্লাসটিকে ডেলিভার করবে, কিভাবে তুমি তোমার ক্লাসটিকে অপারেট করবে, কিভাবে তুমি স্টুডেন্টকে মেনটেন করবে, ম্যানেজমেন্ট করবে, এটাই হচ্ছে মূল বিষয়। আমাদের লক্ষ্য থাকবে, একটা যখন ক্লাসে আমরা ঢুকবো অ্যাজ এ টিচার, আমাদের লক্ষ্য থাকবে কোনো একটি একক এর উপরে। আমরা একসাথে অনেক কিছু চিন্তা করলাম, আলটিমেটলি আমরা কিন্তু ক্লাসে গিয়ে কোনোটাই দিতে পারবো না। আমাকে যে কোনো একটা, আমরা বাচ্চাদের ক্লাস নিব ক্লাস পিপি থেকে আপ টু ক্লাস 5, কারণ তোমরা জানো পঞ্চম শ্রেণী এখন অনেক স্কুলে রয়েছে এবং আগামীতে পঞ্চম শ্রেণী প্রতিটি প্রাইমারি স্কুলেই থাকবে। তো সেই জন্য আমরা কি করব, পিপি থেকে ক্লাস 5 পর্যন্ত ক্লাস নিব। তো তাদের মেন্টাল লেভেলে গিয়ে আমাদেরকে ক্লাসটা নিতে হবে। তার জন্য তোমাদের টিচিং ম্যাগাজিন, টিচিং প্রিন্সিপাল অ্যান্ড মেথড, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমাদের এই উপরে প্রশ্ন করবে, আমরা গতদিন প্রশ্ন করেছিলাম, আশা করি তোমরা বাড়িতে কিছু হলেও পড়াশোনা করেছো। তাহলে আমি যেটা রেখেছি আজকে তোমাদের জন্য, স্টেপ অফ আ গুড ক্লাস অ্যাকর্ডিং টু লেসন প্ল্যান। হোয়েন ইউ উইল গো থ্রু উইথ ইউর ডিএলএড প্রোগ্রাম, তখন তোমরা লেসন প্ল্যান তৈরি করেছো নাকি না জেরক্স করে ছাপ্পা মেরে দিয়ে দিয়েছো? তৈরি করেছো, রাইট, গুড।
তো তুমি যদি তোমার লেসন প্ল্যান তৈরি করে থাকো, মাইক্রো টিচিং করে থাকো, প্র্যাকটিস টিচিং করে থাকো, তাহলে ইউ হ্যাভ অ্যানাফ নলেজ হাউ টু অপারেট এ ক্লাস। তাহলে আমাকে বলো তো, অ্যাজ এ টিচার, বসো তাড়াতাড়ি, অ্যাজ এ টিচার আমাদের ফার্স্ট বা প্রাইমোস্ট ডিউটি, আমরা যখন একটা ক্লাসে প্রবেশ করব, আমাদের প্রথম ডিউটি বা প্রথম কাজটা কি হবে? তোমাকে যদি ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করে, তুমি ক্লাসে গেলে, ক্লাসটা এলোমেলো হয়ে আছে, বিশৃঙ্খলা পরিবেশ আছে, একজন কাগজ দিয়ে ভেবে ঢিলাচ্ছে, আরেকজন চিৎকার করছে, গিয়ে তুমি তার সাথে কমিউনিকেট করতে পারবে? তার সাথে সমন্বয় সাধন করতে পারবে? পারা যাবে না। সো ফার্স্ট অফ অল, রাইট, ফার্স্ট পয়েন্ট, আমার প্রত্যেক ক্লাসের মধ্যে গিয়ে ম্যানেজমেন্ট, অর্থাৎ ক্লাসটাকে তোমার ম্যানেজ করা, ড্র দ্য অ্যাটেনশন, ছাত্রছাত্রীর যে অ্যাটেনশন থাকবে সেই অ্যাটেনশনটা তোমার প্রতি আকৃষ্ট করা, এবং তোমার মাঝখানে যদি সেই কোয়ালিটি থাকে টিচার হিসেবে, তোমার মাঝখানে সেই কোয়ালিটি থাকলে ছাত্রছাত্রীরা অবশ্যই তোমার প্রতি আকৃষ্ট হবে। সো ফার্স্ট হচ্ছে তাদের অ্যাটেনশনটা ড্র করা, ফার্স্ট কাজ। দেন কি? ইন্ট্রোডাকশন অফ দ্য লেসন। তুমি যে প্ল্যানটা করে গেছো, যে উপ এককটা নিয়ে ভেবে গেছো, সেই উপ এককটা বাচ্চারা যেহেতু আমাদের সামনে থাকবে, আমরা তো বড়দের ক্লাস নিব না, গল্প করো না, গল্প করো না, সো আমরা বাচ্চাদের নিব। তো বাচ্চাদের যখন আমরা ক্লাস নিতে যাচ্ছি, তখন কি করতে হবে? আমাকেও বাচ্চার মতন হতে হবে। ছোট্ট করে একটা এক্সাম্পল দিই, আমার লাইফে দেখা একজন শিক্ষক, ওনাকে অনেকে বোকা বলে, আমি নামটা বলবো না, কারণ রেকর্ডিং যেহেতু হচ্ছে। হ্যাঁ, উনি আমার সহকর্মী ছিলেন পূর্ববর্তী স্কুলে, আমরা ওনাকে অনেকেই বোকা বলে, মানে খুব সাদাসিধা ট্রাইবেল লোক, হয়তো কোনো রকম স্যান্ডেল পরে চলে আসে, হাত পা ভালো করে ধয়নি। হ্যাঁ, কিন্তু আমি ভাবি অ্যাজ এ টিচার, প্রাইমারি টিচার, হি ইজ পারফেক্ট, আমাদের থেকে অনেক গুণে পারফেক্ট। কেন? উনি যখন ক্লাস থেকে বেরিয়ে আসলেন, তখন ওনার প্যান্টের মধ্যে কাদা লেগে আছে, শার্টে কাদা লাগে আছে, এইখানে দেখলাম বাচ্চার নাকের যে কি বলে, শিয়ানি নাকি, শিয়ানি লেগে আছে, ও রুমাল দিয়ে, রুমালও নাই, ওর মতো এরকম করে মুছে টুছে ক্লাস থেকে বেরিয়েছে। কি ব্যাপার দাদা? নামটা চলে আসছিল মুখে, নামটা বলবো না আমি। আমার ভিডিও যদি কেউ দেখে বুঝতে পারবে আমি কার কথা বলছি, যারা আমার সাথে কম। হ্যাঁ, তো বিষয় হচ্ছে কি দাদা, দাদা এর আর বলো না, করো সব ঘাড়ে উঠে পড়ছে। তো প্রাইমারি স্কুলের টিচার হিসেবে আমাদের ওরকম হতে হবে। আমার তোমাদেরকে পড়ানোর ধরন আর আমার স্কুলে পড়ানোর ধরন, স্কুলের বাচ্চাদের সাথে আমার কমিউনিকেশন দিন রাত্র তফাৎ। কিন্তু স্কুল এরিয়াতে যদি কেউ আমাকে চেনে আর কি, কারণ আমি তখন এইভাবে কথা বলি না, ওখানে ওখানে টোটালি আলাদা বলতে হবে, কারণ নাহলে তো বাচ্চারা ভয় পাবে। তাহলে ফার্স্টে আমি কি বললাম? ড্রটা অ্যাটেনশন, ক্লাসটাকে ম্যানেজ করা, দেন ইন্ট্রোডাকশন অফ দ্য লেসন। কখনোই আমরা সরাসরি এটা বলবো না, যেরকম আমি তোমাদের আজকে এখানে একটা লিখে রেখেছি, প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট মক ইন্টারভিউ। নো, দ্যাট ইজ নট আ পারফেক্ট ওয়ে অফ টিচিং, কখনোই নয়। আমি সরাসরি গিয়ে বোর্ডের মধ্যে গিয়ে আজকের উপ একক, আজকের পাঠ একক, এটা সরাসরি গিয়ে লিখবো, এটা হয় না। হ্যাঁ, অবশ্যই লিখবো, বাট আমাকে খুব কম সময়ের মধ্যে আজকে কি করতে যাচ্ছি বা করাতে যাচ্ছি, সেটা হালকা একটা গল্প বা প্র্যাকটিক্যাল বা ক্লাস সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাকে কিন্তু বাচ্চাদের বোঝাতে হবে। এবার বিষয় হচ্ছে ম্যাথসের ক্ষেত্রে বা ইংলিশের ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক উপ এককের ক্ষেত্রে যে তুমি উদাহরণ বা গল্প তৈরি করতে পারবে তা সম্ভব নয়, তাই না? কিন্তু আমরা কি করবো, সেটাকে ম্যানেজ করার চেষ্টা করবো, টানতে পারি অবশ্যই। তো যেটা বললো, তাহলে আমরা কি বলতাম? ইন্ট্রোডাকশন দ্য লেসন, হ্যাঁ, রিলেটিং টু প্রিভিয়াস ওয়ার্ক অর প্রিভিয়াস নলেজ, যেটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, ও আগেই বললো যেহেতু, থ্যাংক ইউ। তো বিষয় হচ্ছে আমরা পূর্ব অভিজ্ঞতা বা পূর্ব পাঠ থেকে আমরা লেসনটাকে ইন্ট্রোডাকশন করে দিব। এবার দেখো, প্রত্যেকটি পড়ার ক্ষেত্রে কিন্তু আমাদের, তুই মাধ্যমিক পরীক্ষা দিতে আসছিস, কি পড়িস? তো আমাদের কি করতে হবে? প্রত্যেক দিনের পড়ার কিন্তু বা প্রত্যেকটি সাবজেক্ট আলাদা আলাদা ধরনের। কিরকম? তুমি ম্যাথ পড়াচ্ছ যে টেকনিকে, ম্যাথ কোন মেথডে পড়াবে?
সাধারণত বেশিরভাগ হ্যাঁ প্লে তো অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে প্লে হয় সব কিছু। হ্যাঁ না আরোহী অবরোহী গ্রামারের ক্ষেত্রে হয়। হ্যাঁ প্লে ইসে হচ্ছে হলো কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, কংক্রিট টু হ্যাঁ বাস্তব থেকে মূর্ত থেকে হুম, তো যাই হোক কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট মানে যে কংক্রিট বলতে যেটাকে আমরা টাচেবল, যেরকম ম্যাথ পড়ানোর ক্ষেত্রে কি 2 4 6 8 সংখ্যা ধরার মাধ্যম থেকে আমাকে ওই কনসেপ্টটাতে যেতে হবে। তো আমরা ম্যাথসের ক্ষেত্রে আমরা এটা নিব। আমরা যদি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে চলে যাই, ইংরেজির ক্ষেত্রে কি নিব আমরা টেকনিক? ইংরেজির ক্ষেত্রে গ্রামারের ক্ষেত্রে যদি হয় ইন্ডাকটিভ টু ডিডাকটিভ নিতে পারি, হ্যাঁ উইথ দ্য হেল্প অফ পকেট বোর্ড অর সাবস্টিটিউশন টেবিল, যেটাকে আমরা এখন বলি হ্যাঁ কি অ্যাপ্রোচ বলি? কন্টিনিউয়াস কিউমুলেটিভ অ্যাপ্রোচ। আমরা এখন মেথড শব্দটা কিন্তু আমাদের কাছে মানে বিজ্ঞানসম্মত নয়, আমাদের কাছে অ্যাপ্রোচ শব্দটা কিন্তু এখন বেশি প্রযোজ্য, তাই না? মেথড মানে একটা তোমাকে নির্দিষ্ট নিয়ম নীতি দিয়ে দিয়েছে, তুমি তার বাইরে যেতে পারবে না। কিন্তু অ্যাপ্রোচ মানে তোমার সেই সিচুয়েশনে কি করলে ভালো হয়। তুমি বাইলিঙ্গুয়াল ইউজ করতে পারো ইংলিশের ক্ষেত্রে, পোয়েমের ক্ষেত্রে যেটা হবে বাইলিঙ্গুয়াল ইউজ করতে পারো প্রাইমারি স্কুলের ক্ষেত্রে, কিন্তু মোটামুটি 3 4 থেকে বাইলিঙ্গুয়ালটা ঠিক নয়, তোমাকে ডিরেক্ট মেথড যেতে হবে উইথ দ্য হেল্প অফ সাবস্টিটিউশন টেবিল। আর স্ক্যাফোল্ডিং হিসাবে তোমাকে বিভিন্ন যে টিচিং এইডস বা ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করতে পারবে। স্ক্যাফোল্ডিং মানে কি? ইনিশিয়াল সাপোর্ট, হ্যাঁ সহায়তা দান করা, ইনিশিয়াল সাপোর্ট, হ্যাঁ টেম্পোরারি। যেরকম আমরা একটা বিল্ডিং বানাচ্ছি, বিল্ডিং এর মধ্যে ওঠার জন্য আমি বাঁশের মই বানালাম, সেখানে প্লাস্টার করলাম, তাহলে দিস ইজ দ্য স্ক্যাফোল্ডিং টু মেড আর কনস্ট্রাক্ট আ বিল্ডিং। তো যাই হোক, তাহলে আমাদের এইভাবে গিয়ে আমাকে লেসন প্ল্যানটার মধ্যে অনুসারে যেতে হবে। তারপরে কি যেতে হবে? ধীরে ধীরে পাঠের মেন পার্টে যেতে হবে। সেটার মধ্যে প্রত্যেকটি পার্টের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে যে সিস্টেম হবে, নিশ্চয়ই কবিতা পাঠের ক্ষেত্রে সেটা হবে না, কবিতা পাঠের সরব পাঠ নীরব পাঠ এভাবে যাবে। সো প্রত্যেকেই কি করবে, তোমরা ইন্টারভিউ যেহেতু দিতে যাবে, তোমরা অবশ্যই বাংলা থেকে একটা, অঙ্কের থেকে একটা, পরিবেশ থেকে একটা, ইংরেজির থেকে একটা, এবং ইংরেজি টেক্সটের থেকে একটা, গ্রামার থেকে একটা, এরকম ভাবে 6টা 7টা প্রিপারেশন নিয়ে যেতে হবে। কিন্তু একটা প্রিপারেশন নিয়ে গেলে হবে না। ইংলিশ থেকে যদি পোয়েম বলতে গেলে তো আমাদের শুধু ক্লাস 1 2 এতে আছে। যাই হোক তুমি প্রোজ নিতে পারো, গ্রামার নিতে পারো। কোর্সে তো স্যার টাইমটা ও ম্যানেজ হয় না না গিয়ে অল্প অল্প 3 লাইন 4 লাইন নিলে, মনে রাখাও তো একটা ব্যাপার স্যার। 3 লাইন 4 লাইন নিলে ঠিক না? তুমি প্রোজের ক্ষেত্রে তুমি যে কোনো একটা কিছু নিয়ে নিলে, বইয়ের থেকেই নিতে হবে সেরকম কোনো বিষয় নেই। তো সিম্পল পার্ট তুমি তোমার মতন করে পার্টটাকে সিলেক্ট করবে এবং মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যাবে। যদি আমাকে বলে যে বাংলা থেকে করো, তাহলে বাংলা থেকে একটা টপিক সাধারণত ক্লাস উল্লেখ করে দেয় না, যদি তোমার খুব ব্যাড লাক না থাকে। স্যার এবার ব্যাড লাকই হচ্ছে। যদি তোমার ব্যাড লাক থাকে তাহলে তোমাকে ক্লাস উল্লেখ করে দিবে, যেরকম আজকে কতজন রয়েছে? 3 3 6 9 10 11 12 জন রয়েছে। হ্যাঁ কারো একজনের ভাগে হয়তো পড়ে যাবে, তোমাকে বলে দিতে পারে ক্লাস 3 বাংলা থেকে কিছু করো। কার ভাগ্যে পড়বে সেটা তো আমিও জানি না, যারা ইন্টারভিউয়ার রয়েছে তারা সেটাকে চিন্তা করবে কার ভাগ্যে পড়বে, তাই না? তুই কি দেখিস? স্যার আমাকে চেনে তো, আমার ভাগের নাম ফেলালে। আচ্ছা যাই হোক, না ইন্টারভিউ বোর্ডে যখন থাকবে তখন চেনাচিনির বিষয়টি, আমি তো তোমাদের প্রত্যেককে চিনি, তাই না? সবাইকে চিনি। তো যাই হোক, তো এভাবে আমরা একে একে চলে যাব। তো আমাদের এই কথাগুলো টিচার হিসাবে আমাদের মাথায় রাখা উচিত। কি কি? পূর্ব জ্ঞান যাচাই করা। আমি ক্লাসে কিছু পড়াতে গেলাম, অথচ আমার সামনে যে লার্নারগুলো রয়েছে, পিপলসগুলো রয়েছে, তারা কতটুকু জানে সেই সম্বন্ধে আমি কোনো ধারণা না নিয়েই আমি আমার মতন পড়াতে থাকলাম, তাহলে কিন্তু সেই পাঠটা যথোপযুক্ত হবে না। সো ছাত্রছাত্রীদের পূর্ব জ্ঞান এটার সম্বন্ধে আমাদের কিন্তু কিছু ধারণা জানতে হবে। শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি, ড্র দ্য অ্যাটেনশন, অ্যারাউজিং দ্য অ্যাটেনশন, তাদের ইন্টারেস্ট, তাদের সেই ইন্টারেস্টটা হতে পারে, তোমাকে সৃষ্টি করতে হবে। এই ক্ষেত্রে তুমি রিএনফোর্সমেন্ট ব্যবহার করতে পারো, পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। পজিটিভ মানে যে কোনো একটা চকলেট ফকলেট, গুড, ভেরি গুড, এই যে টার্মগুলো, এগুলো হচ্ছে পজিটিভ। নেগেটিভটা আমরা অ্যাজ এ টিচার হিসেবে কখনোই ব্যবহার করব না। তুই পারবি না, তোর দ্বারা হবে না, তুই কিছু বুঝিস না, এই শব্দগুলো কিন্তু টিচার হিসাবে ক্লাসে ব্যবহার করা ঠিক না। যদিও কিনা আমি মাঝে মাঝে ব্যবহার করি, বকা দিই, দেখি না? হ্যাঁ কিন্তু তোরা ছোট হলে বকা দিতাম না। এখন তোমরা সাধারণ গুণ করতে গিয়ে যদি ভুল করো, তুমি প্রাইমারি টিচার হতে যাবে, তাহলে তুমি বকা খাবে না তো কি খাবে? তো
তো যাই হোক, দৈনন্দিন জীবনের সঙ্গে পাঠের সংযোগ, এই ক্ষেত্রে একটা ছোট্ট গল্প দিই। আমাকে আমাদের এক শিক্ষক এই গল্পটি শুনিয়েছিলেন। উনি দিনহাটার থেকে আরো ভিতরে বর্ডারের দিকে বাড়ি। তো সেখানে ছেলেমেয়েরা খুব বেশি ক্লাসে আসে না বা পড়ে না। তো অনেকদিন যাবত উনি চেষ্টা করতেছেন গুণ অঙ্ক শেখাতে, যোগ অঙ্ক শেখাতে, ভাগ অঙ্ক শেখাতে। ওনার স্কুলের গল্প আমাকে শুনিয়েছিলেন আমাদের একটা ট্রেনিং প্রোগ্রামে। তো সেখানে বললো যে কোনোভাবেই শেখাতে পারছিল না। তখন উনি এরিয়াটা ঘুরলেন, ঘুরে দেখলেন যে সেই এরিয়ার অর্থ সামাজিক অবস্থাটা কি। একদম বাংলাদেশ কাটাতার। তোমরা কি জানো যে বাংলাদেশের লবণের দাম অনেক বেশি? বাংলাদেশের লবণের দাম কিন্তু অনেক বেশি, এবং ইন্ডিয়া থেকে লবণ স্মাগলিং করাটা হলো এই সীমান্তবর্তী অঞ্চলে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় প্রত্যেকেরই এই লবণ স্মাগলিং করাটা কিন্তু ওদের একটা পেশার মধ্যে পড়ে যায়। তো বাচ্চাদের যখন উনি ভাবলেন তাহলে ওরা যেহেতু লবণ এরকম দিনে রাত্রে এরকম কাঁটাতারে বেড়াদের নিচে দিয়ে চলে আসে, দে তো আজকে বইয়ের এক্সাম্পল বাদ, সব লবণের এক্সাম্পল নেওয়া শুরু করলেন। লবণের প্যাকেট, লবণের প্যাকেটের মূল্য, তুমি এতগুলো লবণের প্যাকেটে আজকে বাংলাদেশে পাঠাইছো, কত লাগবে, ইত্যাদি ইত্যাদি করে উনি দেখলেন খুব তাড়াতাড়ি বাচ্চাদেরকে কিন্তু তোমার যোগের ধারণা, বিয়োগের ধারণা বা গুণের ধারণা দিতে পারলেন। এটা উনি আমাদেরকে একটা প্রোগ্রামে শুনিয়েছিলেন। দিনাটা থেকে আরো ভিতরে কোনো স্কুল হবে, আমি নামটা ভুলে গেছি। যাই হোক, তাহলে দৈনন্দিন জীবনের সঙ্গে পাঠের সংযোগ, অ্যাজ এ টিচার হিসেবে তুমি যে এরিয়াতে রিক্রুট হবে সেই এরিয়াতে চলে আসো, সেই এরিয়াতে দৈনন্দিন কি পরিকাঠামো রয়েছে অর্থ সামাজিক, তার সাথে তোমার যে পাঠটা রয়েছে সেই পাঠের মাঝখানে কি কানেকশন রয়েছে, সেই কানেকশনটা কিন্তু তোমাকে টিচার হিসেবে খুঁজে বের করতে হবে। ওকে, সো এটা গল্প, প্রশ্ন, ছবি ব্যবহার ইত্যাদির মাধ্যমে করব। পাঠের উপস্থাপনা, বিষয় ধাপে ধাপে উপস্থাপন করব, ব্ল্যাকবোর্ডের ব্যবহার করতে হবে, টিএলএম এর প্রয়োগ করতে হবে এবং প্রশ্নোত্তর পদ্ধতি। কারণ আমরা যে ক্লাসে দিই শিক্ষাদান করি, সেই শিক্ষাদান কি ওয়ান ওয়ে না টু ওয়ে? টু ওয়ে, তাই না? অর্থাৎ সেটা হচ্ছে লার্নার সেন্ট্রিক বা চাইল্ড সেন্ট্রিক যেটাকে বলা হয়, শিশুদের উপযোগী আমরা শিক্ষাদান করব। এবং সেখান থেকে শিশুরা বুঝতে পারলো কিনা সেটা বোঝার জন্য আমাদের পদ্ধতি হচ্ছে প্রশ্নোত্তর পদ্ধতি। কমিউনিকেশনের মাধ্যমে, প্রশ্নোত্তরের মাধ্যমে বুঝতে পারবো আমরা তারা কতদূর বুঝতে পেরেছে। তাহলে এটাও আমরা ক্লাসের মধ্যে কিন্তু ব্যবহার করব। শিক্ষার্থীদের অংশগ্রহণ, সর্বদা আমরা শিক্ষক হিসেবে খালি ক্লাসে গিয়ে পড়াবো সেটা বিষয় থাকবে না, আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণ করাতে হবে, তাই না? তাদেরকে বিভিন্ন কাজের মাধ্যমে, দলগত আলোচনা, কার্যভিত্তিক শিক্ষা, বোর্ড লেখা দেখবে অনেক প্রাইমারি স্কুলে এই যে নিচে এই ডেটোটা যেটা রয়েছে না, ডেটো লেভেলের উপর দিয়ে বোর্ডের মতন বানিয়ে রাখে, দেখেছো? ওকে, বানিয়ে রাখে কারণ বাচ্চারা নিচে বসবে, বসে ওইখানে যা খুশি আঁকা ঝোঁকা লেখা ওরা করতে থাকুক, ওদের মতন করে করতে থাকুক, সেখান থেকে ওরা শিখতে পারবে। তোমাদেরকে এখন আমি একটু স্কোর শিট নিয়ে আলোচনা করব। স্কোর শিটটা তোমাদের প্রাইমারির ক্ষেত্রে কি দিয়েছে, কিভাবে তোমাদের অ্যানালাইসিস করবে ইন্টারভিউতে, সেটাও তোমরা একটু জেনে নাও। কারণ এটা জেনে নিলে কি হবে, তোমরা যখন ইন্টারভিউতে আসবে তখন তোমরা বুঝতে পারবে তোমাকে যে কোশ্চেনটা করছে সেই কোশ্চেনটা কোন অ্যাঙ্গেল থেকে করছে, সেটার অ্যাগেনস্টে তোমাকে কি জাতীয় অ্যান্সার দিলে উনি তোমাকে মার্কটা দিতে বাধ্য থাকবে। আমরা অনেকে বলি ইন্টারভিউ থেকে বেরিয়ে বা ইন্টারভিউতে ঢুকে যে যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা আমাকে ভালো করে জিজ্ঞেসই করলেন না, দেখলেনই না, শুনলেনই না। আমি সবসময় বলি ওনাদের কোনো প্রয়োজন নেই তোমাকে জিজ্ঞেস করার, তোমাকে বাধ্য করতে হবে ওনাদের দ্বারা তোমাকে জিজ্ঞেস করাতে, যাতে তোমাকে 5 মিনিট না 7 মিনিট না 10 মিনিট রাখে। সেই কোয়ালিটি তোমার মাঝখানে তৈরি করতে হবে, তোমাকে দেখে তোমার সাথে এক দুটো কথা বলেই যাতে তোমার প্রতি ইন্টারেস্ট তার জন্মায়। তুমি যদি ইন্টারেস্ট জন্মাতেই না পারো, ওনাদের কি দরকার পড়ছে? তোমাদের ক্ষেত্রেও কিন্তু সেম। সো ইন্টারভিউ ক্ষেত্রে প্রত্যেকটাই সেম। সো তোমাদের টোটাল কত মার্কসের ইন্টারভিউ হবে? 10। তার কটা পার্ট, কি কি? একটা অ্যাটিটিউড টেস্ট যেটা ডেমনস্ট্রেশন বলি আমরা, হ্যাঁ, আর একটা হচ্ছে আমাদের পার্সোনালিটি। পার্সোনালিটি। আমি এটাকে দুটো ভাগ করেছি, ইন্টারভিউ অবলিক পার্সোনালিটি প্লাস ডেমনস্ট্রেশন, দুটোকে 5 5 10। এখানে 5টা অ্যাট্রিবিউট রয়েছে, এখানেও 5টা অ্যাট্রিবিউট রয়েছে, ভালো করে লক্ষ্য করবে কি কি পয়েন্টের উপরে তোমাদের মার্কস করবে। ফার্স্ট, ঢোকার সাথে সাথেই ক্লিন অ্যান্ড ডিসেন্ট ড্রেস। অ্যাজ এ টিচার হিসেবে তোমার পরিধেয় বস্তুটি কি, সেই জায়গাটা ঠিক আছে কিনা, তোমার এন্ট্রিটা ঠিক আছে কিনা, ফার্স্ট গিয়ে মানে বসা বা কথা বলা, প্রথম ওনাদের সাথে অ্যাপ্রোচটা ঠিক আছে কিনা, তার উপরে কিন্তু তোমার মার্ক হয়ে যাবে 1 নাম্বার।
জেনারেল নলেজ, টিচার হিসেবে ন্যূনতম নলেজ থাকা প্রয়োজন। ডাব্লিউবিপির ক্ষেত্রে আমি বলি যে তোমাদেরকে কি প্রশ্ন ধরলো, তোমরা উত্তর পারলে কি পারলে না তাতে কোনো আসে যায় না, তাতে ঘাবড়ানোর বিষয় নেই। 5টা প্রশ্ন করলো ডাব্লিউবিপিতে, তোমরা একটা প্রশ্নের উত্তর পারলে না, তার মানে যে তোমার ইন্টারভিউ খারাপ হয়েছে, একদম মোটেও না, তুমি সব থেকে বেশি নাম্বার পেতে পারো। কিন্তু রিভার্সড টিচারের ক্ষেত্রে, কারণ তোমরা টিচার হতে যাচ্ছ, তোমাকে 5টা প্রশ্ন করলো, তুমি অ্যাটলিস্ট 2টো বা 3টে পারলে না, আর খালি বলে এই মুহূর্তে মনে পড়ছে না, যবে মনে পড়বে তবে চাকরি করতে এসো। তোমার পোস্ট কিন্তু টিচিং পোস্ট, তুমি কখনোই বলতে পারো না আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সরাসরি বলবে হয় জানা নেই, জানা নেই। ডাইরেক্ট বলবে স্যার জানি না আমি, কারণ আমি যে সব জানবো তা না। এবার কমন সেন্সের প্রশ্ন করলো ভারতের রাষ্ট্রপতিকে, তুমি বললা এই মুহূর্তে মনে পড়ছে না, সাথে সাথে বের করে দিবে যে টিচার হওয়ার কোনো যোগ্যতা নেই। টিচারের ক্ষেত্রে কিন্তু এই মাপ নেই। সো জেনারেল নলেজ অর্থাৎ তোমার নলেজের উপরে 1 মার্ক থাকবে, 4-5টা কোশ্চেন করে, সেখান থেকে হচ্ছে তোমার জেনারেল নলেজ। প্র্যাকটিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ মানে ওই যে বাস্তব উদাহরণ, বাস্তব জিনিস, হ্যাঁ, এই জাতীয় শিশু কেন্দ্রিক বিভিন্ন কথা জিজ্ঞেস করবে। হ্যাঁ, তুমি টিচারকে হতে কেন চাও, তোমার ক্লাসে অমুক সমস্যা তমুক সমস্যা হচ্ছে, তুমি কিভাবে সলিউশন করবে, এই জাতীয় জিনিসগুলো মানে ক্লাস সিচুয়েশন, যেটা তুমি প্র্যাকটিক্যালি টিচার হিসেবে দৈনন্দিন ফেস করবে, সেই জাতীয় ক্ষেত্রে তুমি কি টাইপের অ্যান্সার করবে তার উপরে 1 নাম্বার। পার্সোনালিটি, তোমার ব্যক্তিত্ব, কথোপকথনের মধ্যে পার্সোনালিটি কিরকম আছে সেটা, ক্লিয়ার অ্যান্ড কনসাইজ অ্যান্সার, তুমি কতটুকু সাবলীনভাবে, থেতিয়ে না, সাবলীনভাবে স্পিডে কতটা তুমি ছোট কথার মাধ্যমে উত্তর দিতে পারো, ছোট কথা কনসাইজ ফর্মে দিতে হবে। এরকম না আমি 7 কাণ্ড রামায়ণ পড়লাম, লাস্টে মূল গিয়ে পার্টটার অ্যান্সারই দিতে পারলাম না, বিষয়টা এরকম না, অবাঞ্ছিত কথা একদম নয়। ক্লাস ডেমনস্ট্রেশন, তাহলে এখানে 5টা পয়েন্ট হয়ে গেল, 5 পয়েন্টের মধ্যে তোমাকে মার্কিং করবেন, আজকেও সেভাবে মার্কিং করে একদম সাথে সাথে তোমাদের স্কোরশিট দিয়ে দিবে, প্লাস হচ্ছে তোমাদের ভুল ত্রুটি বলে দেওয়া হবে। কারো যদি ক্লাস একদম খারাপ হয়, ক্লাস আমি দেখবো করিয়ে দিতে পারি কিনা, আমি নিজে করিয়ে দিব ক্লাস, যে টপিকসই হোক। তো ক্লাস ইন্ট্রোডাকশন, প্রথমেই তোমার ইন্ট্রোডাকশন পার্টটা দেখবে। আর সেটাকে দেখছি না, ওকে আজকে একজন আছে খুব বেশি গল্প করে, হ্যাঁ 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 এই জাতীয় কিছু নেই, একবার, কারণ সময় বেশি পাবো না। হুম, তাই তো। সো খুব শর্টে তুমি ক্লাসটাকে ইন্ট্রোডিউস করে ক্লাসটাকে ম্যানেজ করে ফেলবে। ক্লাস ইন্ট্রোডাকশন, ক্লাস ম্যানেজমেন্ট, এটা উইদিন 30 সেকেন্ডের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। ওকে, বোর্ড ওয়ার্ক, তার মানে ক্লাস ম্যানেজমেন্ট যখন করছো তখনই তুমি ইন্ট্রোডাকশন দিয়ে দিবে, ওইগুলো ওটার মধ্যেই ঢুকে যাবে, বোর্ড ওয়ার্কের ক্ষেত্রে থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে ক্লাস প্রেজেন্টেশনের ক্ষেত্রে থাকবে, এবং কমিউনিকেশন অর্থাৎ ছাত্রদের সাথে কিভাবে কমিউনিকেশন করছো তার উপরে মোটামুটি মোরললেস এরকম 5টা পয়েন্টের উপরে এক এক করে 5 নাম্বার তোমাকে দিবে। একটা পয়েন্টের মাঝখানে অনেক কিছু ঢুকে যাবে, যেরকম তোমার লেসনটা কিভাবে ইন্ট্রোডিউস করলে, সেখানে কিভাবে তুমি পড়াচ্ছ না পড়াচ্ছ, এগুলো একটা পয়েন্টের মাঝখানে অনেকগুলো জিনিস ঢুকে যাচ্ছে। বলো তোমার প্রশ্ন। আপনি যে বললেন 30 সেকেন্ডের মধ্যে আমাদের বোর্ড ওয়ার্ক যেটা থাকে শ্রেণী, না না, বোর্ড বোর্ড ওয়ার্ক না, মানে বোর্ড ওয়ার্ক বলতে বোর্ড ওয়ার্ক বলতে শ্রেণী, মানে ওই বোর্ড ওয়ার্ক যেটা আমাদের প্রথমে গিয়ে করি আর কি, শ্রেণী, তারিখ, বিষয়, আজকের পাঠ, এই যে 4টা জিনিস লিখবো, এটাতেই আমাদের 30 সেকেন্ডের বেশি যায়। এর জন্যই তো আমি ব্যাপারটা বলছি, এই বোর্ড ওয়ার্কটা কিন্তু, এই বোর্ড ওয়ার্ক মানে কিন্তু তোমার ওই যে হ্যাঁ, এটা হচ্ছে পড়ানোর ক্ষেত্রে বোর্ড ওয়ার্ক। এবার তোমার ইন্ট্রোডাকশন, ক্লাস ম্যানেজমেন্ট, এইটা প্লাস ওই যে বোর্ডের সাইডে ফাইডে যে লেখলা, মানে তুমি কথা বলছো, হালকা ঢুকলে একটা কোশ্চেন নিলে, তোমরা সব ভালো তো, এইদিকে তাকা রে, তাই না, এই যে এইদিকে তাকা রে, বা তোমরা এদিকে তাকাও তো দেখি, এই রাজু তুই কিন্তু গন্ডগোল করছিস, এই যে হয়ে গেল ম্যানেজমেন্ট, হয়ে গেল ম্যানেজমেন্ট, আর বেশি কথার ব্যাপার নেই। হ্যাঁ, বলো তো দেখি তোমরা মুখটা জানো কিনা, তুমি যেটা পড়াবে, তার মানে পূর্ব পাঠের সাথে অভিজ্ঞতাও কানেকশন হয়ে গেলো। তুমি পার্ট পার্ট করে গ্যাপিং মারবে, গ্যাপিং মারবে, যে তুমি প্রত্যেকটা পার্টকে টাচ করছো, তোমার পজিং হবে। পজিং মানে এটা নয় তুমি 1 মিনিট ধরে দাঁড়ায় থাকলে, অটল বিহারী বাজপেয়ীর মতো, যে মেরে প্যারো, এবার ভুলে গেছি, দেখছিস অটল বিহারী বাজপেয়ীর বক্তৃতা, তোমার পজ হবে তোমার বডি জেস্টার এন্ড পোশ্চারে, জেস্টার পোশ্চার ছাড়া নাথিং এলস। হ্যাঁ, আমি প্রথমেই বলেছি টিচিং ইজ এন আর্ট, নোবডি ক্যান টিচ ইউ। সো সেই আর্টটা তোমার মাঝখানে ফুটিয়ে তুলতে হবে, তুমি যত ভালো আর্টিস্ট হবে তত ভালো তোমার তুলির টানটা পড়বে, এবং সেই আর্টটা তোমার ফুটে উঠবে ইন্টারভিউয়ারের সামনে। ওকে, তো যাই হোক, মোরলেস এভাবে তোমাদেরকে জাজ করাবে আজকে। এই ছিল আজকের প্রাথমিক ইন্ট্রোডাকশন, আমরা এখন মূল ইন্টারভিউর দিকে চলে যাব।
ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।